খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো নির্বাচন কমিশন লোকসভা ভোটের জন্য রাজ্য পুলিশের নোডাল অফিসার হিসেবে এডিজি আনন্দ কুমারের নাম অনুমোদন করেছে। জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাত্যহিক রিপোর্ট তলব কমিশনের। সন্দেশখালী ঘটনা নিয়ে জাতীয় তফসিলি কমিশন রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিয়েছে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমও রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করেছে। এদিকে রাজ্য সরকার ওই ঘটনায় কোনো রকম প্ররোচনা বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছে। 100 দিনের কাজে যারা টাকা পাবেন তাদের নামের তালিকা প্রকাশ্যে টানানোর ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এই নিয়ে সহায়তা শিবিরের আয়োজন করছে। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূম সফরে যাচ্ছেন। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুটি প্রধান দলেরই খেলা রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন লোকসভা ভোটের জন্য রাজ্য পুলিশের নোডাল অফিসার হিসেবে এডিজি আনন্দ কুমারের নাম অনুমোদন করেছে। এর আগে নির্বাচনগুলিতে এই দায়িত্ব ছিল রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার ওপরে। কমিশন সূত্রে জানা গেছে 2 দফায় মোট 6 জন পুলিশ আধিকারিকের নাম পাঠানো হয়েছিল। তার মধ্যে থেকে আনন্দ কুমারকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হলো। রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন, আধিকারিকদের বদলি সহ সমস্ত বিষয় তিনি দেখভাল করবেন। এদিকে আগামী মাসে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে রাজ্য সফরের আগে 24শে ফেব্রুয়ারি সব জেলা শাসক ও পুলিশ সুপার ও কমিশনারদের বৈঠকে ডাকা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কার্যালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। শ্রী আফতাব গতকাল এক ভার্চুয়াল বৈঠকে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন। ওই বৈঠকে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন প্রাত্যহিক রিপোর্ট তলব করেছে। কোনো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে রিপোর্ট করার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালী ঘটনা নিয়ে জাতীয় তফসিলি কমিশন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। কমিশনের এক প্রতিনিধি দল গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে ওই রিপোর্ট পেশ করে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির অনুকূল পরিস্থিতি রয়েছে বলেও কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও বলেছেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। বাংলায় ল অ্যান্ড অর্ডার পুরোপুরি কোলাপসড হয়ে গেছে। এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে, যেখানে বিরোধী দলনেতা বা যারা নির্বাচিত বিধায়ক রয়েছে তাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে। এর মানে সাংবিধানিকভাবে রাজ্য যে চলছে না সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। একেবারেই সমগ্র সন্দেশখালী জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইমিডিয়েট এই পরিস্থিতিকে স্বাভাবিক করবার প্রয়োজন রয়েছে। রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে, শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে, যারা দুষ্কর্ম করেছে, এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রের সহায়তার প্রয়োজন আছে, কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য। সন্দেশখালীর পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমও রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে তাদের রিপোর্ট পেশ করেছে। সন্দেশখালী যাওয়ার পথে গতকাল তারা রামপুরে পুলিশ প্রশাসন বাধার মুখে পড়ে। তারপর তাদের সেখান থেকে ফিরে আসতে হয়। কলকাতায় এসে দলের সদস্যরা রাজভবনে রাজ্যপালের কাছে সমগ্র বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তারা কিভাবে প্রশাসনের কাছে বাধা পেয়েছেন এবং ভিডিও কলের মাধ্যমে সেখানকার মহিলারা নির্যাতনের যে চিত্র তাদের সামনে তুলে ধরেছেন তা রিপোর্ট আকারে রাজ্যপালের কাছে পেশ করেন দলের সদস্যরা। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে যাবতীয় রিপোর্ট তারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ করবেন এবং রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন। প্রয়োজনে তারা আদালতেরও দ্বারস্থ হবেন। আগামী দিনে আদালতের অনুমতি নিয়েই তারা সন্দেশখালী যাবেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের পর সন্দেশখালী যাওয়ার পথে রামপুরে পুলিশি বাধার মুখে পড়তে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দলকেও। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন অধীরবাবু, আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেস নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী সমর্থকরা। বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলার পর কংগ্রেস কর্মীরা সেখান থেকে ফিরে আসেন। অধীরবাবু অবশ্য বলেছেন তারা আবার সন্দেশখালী যাবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী চৌধুরী বলেন, সন্দেশখালী যদি নিষিদ্ধ এলাকায় হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর উচিত তা ঘোষণা করা। কি এমন হয়েছে সন্দেশখালীতে যে বাইরের মানুষের জন্য সন্দেশখালীর অবরুদ্ধ? সন্দেশখালী কি নিষিদ্ধ এলাকা? সেটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করছেন না কেন?
এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনাদের। আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়? এদিকে রাজ্য সরকার সন্দেশখালীর ঘটনায় কোনো রকম প্ররোচনা বা উস্কানি বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়েছে। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, আমাদের সরকারের একটাই বক্তব্য, যে এলাকায় এত আগুন জ্বালানো হলো, পটলি পুড়িয়ে দেওয়া হলো, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, আর কোনো উস্কানিমূলক ব্যবস্থা ওখানে যদি কেউ না নিতে পারে, শান্তি ফিরিয়ে আনতে হবে, মানুষকে জাস্টিস দিতে হবে, দুটোই একসঙ্গে করতে হবে। এলাকার শান্তি ফিরিয়ে আনতে হবে এবং যাদের বঞ্চিত করেছে, যাদের জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে, তারা যাতে রিলিফটা পায়, এটা সরকারকে বা দলকে দেখতে হবে, আমাদের দেখতে হবে। ওখানে গিয়ে নতুন করে উস্কানি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। সন্দেশখালী যাওয়ার পথে বসিরহাটে অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গতকাল হাসপাতালে যান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুকান্ত বাবু। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। উল্লেখ্য, কয়েকদিন আগে অসুস্থ হয়ে যখন মিঠুন চক্রবর্তী হাসপাতালে ছিলেন, তখন তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এদিকে সুকান্ত মজুমদারের আরোগ্য কামনায় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার কর্মী সমর্থকেরা গতকাল বাঁকড়াহাটের বরকাছারি মন্দিরে পুজো দেন। 100 দিনের কাজ নিয়ে দলকে নতুন নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বের সঙ্গে গতকাল এক ভার্চুয়াল বৈঠকে তিনি জানান, 100 দিনের কাজ সংক্রান্ত সহায়তা শিবির তৈরি করতে হবে। সেই শিবির 8 দিন ধরে চলবে। সেখানে 100 দিনের কাজ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চালানো হবে। এদিকে 100 দিনের টাকা যারা পাবেন তাদের নামের তালিকা প্রকাশ্যে টাঙানোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। সেই টাকা দেওয়াতে যাতে কোনো রকম স্বজন পোষণ বা দুর্নীতির অভিযোগ না পাওয়া যায়, তাই তালিকা প্রকাশ্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের বাইরে টাঙানো থাকবে টাকা প্রাপকদের তালিকা। কারা কারা টাকা পাচ্ছেন, কত টাকা করে পাচ্ছেন, কোন গ্রাম পঞ্চায়েতে তাদের বাড়ি, তা এই তালিকায় প্রকাশ করে লেখা থাকবে। এই রকম প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এমন তালিকা দিয়ে 100টি করে হোর্ডিং টানানো হবে, যাতে তা প্রত্যেকের চোখে পড়ে। সব জেলা শাসককে পঞ্চায়েত দপ্তর থেকে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়। তাদের আরো জানানো হয়েছে, 1 মার্চই 24,50,000-এর বেশি জব কার্ডধারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে হবে। প্রত্যেকের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা পৌঁছবে। তালিকার পাশাপাশি কন্ট্রোল রুম খোলার ব্যবস্থাও করেছে পঞ্চায়েত দপ্তর। 100 দিনের প্রকল্পের কর্মীদের মজুরি দেওয়ার জন্য প্রতিটি ব্লক, মহকুমা, জেলা ও রাজ্যের সদর দপ্তরে কন্ট্রোল রুম খোলা হবে। যাদের মজুরি বকেয়া আছে, কন্ট্রোল রুম থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। কন্ট্রোল রুমে যথেষ্ট সংখ্যক ল্যান্ডলাইন ফোন থাকবে। এছাড়া তথ্য প্রযুক্তির যাবতীয় সুবিধাও থাকবে। প্রতিটি কন্ট্রোল রুমে দক্ষ কর্মীদের পাঠানো হবে। তারা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের অধীনে কাজ করবেন। 100 দিনের প্রকল্পে যাদের পাওনা বাকি আছে, তাদের প্রত্যেককে কন্ট্রোল রুমে ডাকা হবে। কর্মীদের কত টাকা মজুরি পাওনা আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর ইত্যাদি নথিভুক্ত করা হবে। এর ফলে কর্মীদের মজুরি পেতে সুবিধা হবে। তাদের জানানো হবে, রাজ্য নিজের তহবিল থেকে 100 দিনের কাজের মজুরি দিচ্ছে। মজুরি যাতে ঠিক লোককেই দেওয়া হয়, সেদিকে নজর রাখা হবে। কন্ট্রোল রুমগুলি চালু হবে 1 মার্চ থেকে। কেন্দ্রীয় সরকারের প্রশংসিত এ রাজ্যে স্বচ্ছ ভারত মিশনের কাজ অন্য রাজ্যের সামনে তুলে ধরতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অঙ্গ হিসেবে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কয়েকজন আধিকারিক উত্তরপ্রদেশে যাবেন। মিশনের অধিকর্তা সন্তোষা গুব্বির নেতৃত্বে ওই প্রতিনিধি দলটি দুদিনের এক আলোচনা সভায় বাংলায় এই প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রধান সচিব বিনি মহাজন রাজ্যে এসে প্রকল্পের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো। তার হাতে থাকা বন দফতরের দায়িত্ব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে থাকা পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল মন্ত্রিসভার এই রদবদল করেছেন বলে রাজভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, সরকারিভাবে গতকাল এই রদবদল ঘোষণা করা
হলেও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আগে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা মামলা করেছেন তাদের জন্য শূন্য পদ সরিয়ে রেখে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায় কিনা কলকাতা হাইকোর্ট সেই প্রশ্ন তুলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে গতকাল উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলার শুনানির সময় বিচারপতি এই বিষয়ে প্রশ্ন করেন। আগামী 28শে ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিনে মোট কতজন মামলাকারী আছেন সেই তথ্য স্কুল সার্ভিস কমিশন এসএসসিকে জানাতে বলা হয়েছে। পদ শূন্য রেখে আদৌ নিয়োগ সম্ভব কিনা সে ব্যাপারে মামলাকারীদের আইনজীবীরাও তাদের বক্তব্য পেশ করতে পারবেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, কত মামলা আছে এবং মামলাকারীর সংখ্যা কত তা নির্ণয়ের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে সে ব্যাপারে হলফনামা পেশ করা হবে। উল্লেখ্য, প্রায় 8 বছর উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। বর্তমানে প্রায় 13,000 শিক্ষক পদ শূন্য। সম্প্রতি আদালত নির্দেশ দেয়, এক্ষেত্রে নিয়োগের কাউন্সেলিং করা গেলেও নিয়োগপত্র দেওয়া যাবে না। এদিকে রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে জেলাভিত্তিক কাউন্সেলিংয়ের পর এবার শুরু হতে চলেছে রাজ্যভিত্তিক কাউন্সেলিং। আগামী 21 থেকে 24শে ফেব্রুয়ারি বিধাননগরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে এই কাউন্সেলিং চলবে। 9,533টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। শীর্ষ আদালতের 2 বিচারপতি বেলা ত্রিবেদী ও পঙ্কজ মিথিলের ডিভিশন বেঞ্চ গতকাল সৌভিককে এই জামিন মঞ্জুর করেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যে চার্জশিট পেশ করে তার মধ্যে মানিকবাবুর স্ত্রী শতরূপা ও সৌভিকের নাম ছিল। এই দুর্নীতির টাকা তাঁদের অ্যাকাউন্টেও ঢুকেছে বলে ইডির দাবি। মানিকের পাশাপাশি শতরূপা এবং সৌভিক নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। তাদের জেল হেফাজতে পাঠানো হয়। পরে শতরূপা জামিনে মুক্তি পান। মানিক ভট্টাচার্য এখনো জেলেই রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বীরভূম যাচ্ছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তিনি বীরভূম সফরসূচিতে সামান্য রদবদল করেছেন। আজ বিকেলে বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। অন্ডাল থেকে সড়ক পথে যাবেন বোলপুর। সেখানকার সার্কিট হাউসে অথবা রাঙাবিতান পর্যটন কেন্দ্রে রাত্রি যাপনের পর আগামীকাল মুখ্যমন্ত্রী সিউড়িতে জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর প্রশাসনিক সভা করবেন জেলা সদর সিউড়ির চাঁদমারি মাঠে। সেখানে শান্তিনিকেতনে বাউল বিতানের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি দেউচা পচামির প্রস্তাবিত খনি প্রকল্পের জন্য জমিদাতা 600টি পরিবারের একজন করে সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। এছাড়া জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী কলকাতা ফিরবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। আসছি খেলার খবরে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ক্রিকেটের ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি। খেলা শুরু বিকেল 5টায়। অন্যদিকে আইএসএল এর দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল আজ হায়দ্রাবাদের গাছিবিউলি স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। ইডেনে বাংলা ও বিহারের মধ্যে রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা প্রথম ইনিংসে 16 রানে এগিয়ে রয়েছে। গতকাল প্রথম দিনে ব্যাট করে বিহারের প্রথম ইনিংস 95 রানে শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে দিনের শেষে 2 উইকেটে 111 রান করে। স্থানীয় সংবাদ শেষ হলো।